প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে, সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। দর্শক, অন্তর্বর্তী সরকারকে 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লব ঘোষণাপত্র ঘোষণার আলটিমেটাম দিয়ে জাতীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি বা ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি পালন করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এই সমাবেশ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপনের প্রস্তুতি নিয়েছিল সংগঠন দুটি। তবে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়। শেষ মুহূর্তে কর্মসূচিতে পরিবর্তন আনে গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র সংগঠন দুটি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণার সমাবেশকে ঘিরে গত কয়েকদিনে রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তাপ ছড়িয়েছে। তবে মার্চ ফর ইউনিটি বা ঐক্যের জন্য যাত্রা শিরোনামে সমাবেশ করা হলেও এই কর্মসূচি রাজনীতিতে কতটুকু ঐক্য তৈরি করতে ভূমিকা রাখছে সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ। দর্শক, এমন একটি প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় মার্চ ফর ইউনিটি ঐক্য না বিভাজনের ইঙ্গিত। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মুতাসিম বিল্লাহ এবং সিনিয়র সাংবাদিক শুভ কিবরিয়া। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয়ের উপরে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন এবং একজন সচেতন নাগরিক হিসাবে আপনি যা ভাবছেন কিংবা যে বিষয়গুলো আপনার ভাবনায় রয়েছে সেগুলো ফোন করে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে মুতাসিম বিল্লাহ, আপনার কাছে আসতে চাই যে আসলে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আজকে ঘোষণা করা হবে, এটি যখন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যখন ঘোষণাটি আসলো, এটি নিয়ে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা উত্তাপ ছড়ালো। আজকে যে ঐক্য যাত্রা আমরা দেখলাম বা আপনারা সেটি পালন করলেন, আয়োজন করলেন, এর মধ্যে দিয়ে যে অনৈক্য তৈরি হয়েছিল ঘোষণাপত্রে, সেই অনৈক্যটা কতটুকু ঐক্যে আসবে নাকি অনৈক্যের জায়গাটা আরও বেশি বাড়ল? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে আজকে একটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন বা ঐতিহাসিক একটা ক্ষণে আমার কাছে মনে হয় যে আমরা একত্রিত হয়েছি। যে কথাটা আপনি বলছিলেন যে আজকে যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র আমরা ঘোষণা করার কথা, পাঠ করার কথা কর্মসূচি আমরা দিয়েছিলাম, তারপরে আমরা দেখতে পেলাম যে সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে সকল পক্ষকে একসাথে নিয়ে একটা ঘোষণাপত্র সরকার কেন্দ্রীয়ভাবে করার ঘোষণা দিয়ে। সরকারকে রাজি করালেন কিভাবে বা সরকার কিভাবে রাজি হলো? প্রথমে তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই ঘোষণাপত্রের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। সরকারকে আসলে রাজি করানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বিষয়টা হচ্ছে যে এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেই জিনিসটা গত 4.5 মাসের উপরে ধরে একটা পেন্ডিং কাজ, যেই কাজটা এই গণ অভ্যুত্থানের সরকার দায়িত্ব নেওয়ার পরই তাদের লেজিটিমেসি রক্ষা করার জন্য হলেও এটা করার দরকার ছিল। কিন্তু আমরা দেখেছি ভুলে গিয়েছিল। সেটা নিয়ে আমাদের প্রশ্ন করার জায়গা ছিল, সেটা নিয়ে আমরা এতদিন প্রশ্ন তুলেছি যে এই গণ অভ্যুত্থান যেটার অস্তিত্বের উপরে আমরা দাঁড়িয়ে সবাই, সেই জায়গাটাতে এটার ঘোষণাপত্রটা এটা একটা জরুরি জিনিস। সেই জায়গাটাতে আমরা দেখেছি যে সরকারকে, আমি এখানে দুইভাবেই কথাটা বলতে পারি। একটা হচ্ছে যে সরকার তো বিভিন্ন কাজে ব্যস্ত, আবার আরেকটা জায়গাতে বলবো আমাদের যারা রাজনৈতিক পক্ষরা আছে তারাও কিন্তু সরকারকে বিভিন্নভাবে, এটা আমাদের গত ফ্যাসিবাদী সরকারের যে শক্তিগুলো, যে এলিমেন্টগুলো আমরা বলেছি যে সিস্টেমের মধ্যে রয়ে গেছে, তারা থেকে শুরু করে আমাদের রাজনৈতিক পক্ষর মধ্যেও একটা আমরা দেখেছিলাম যে একটা অনাগ্রহ, যে এই কাজটাকে কিভাবে আমরা আরো ত্বরান্বিত করতে পারি। সেই অনাগ্রহের জায়গাটা কেন দেখছেন? দেখেন, গত 4.5 মাস ধরে আমরা এই একটা আলোচনা অনেক বেশি করছি যে এই গণ অভ্যুত্থানের যে একটা ক্রেডিট নেওয়ার একটা ব্যাপার, যে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, এরকম নানা প্রশ্ন উঠে আসছে যে গণ অভ্যুত্থানে কাদের কি ভূমিকা ছিল, কারা মেইন দায়িত্বটা পালন করেছে। তো এই জায়গাটা থেকে এইটাকে যত বেশি বিলম্বিত করা যাবে, আমার কাছে মনে হয়েছে ওই রাজনৈতিক পক্ষদের জন্য যারা এই সরকারের এই সিস্টেমের মধ্যে এখনো এই ফ্যাসিবাদী যে এলিমেন্টগুলো রয়েছে তাদের জন্য এটা লাভজনক। মানে এই জায়গাতে মুতাসিম বিল্লাহ, সেটা অনেকগুলো প্রশ্ন করছি, সেটা জানার জন্য প্রশ্নগুলো করছি। সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনৈক্যের প্রশ্ন অথবা ভুলে যাওয়ার প্রশ্ন, অসহযোগিতার প্রশ্ন, সেগুলো তো আলোচনা আছে, নানাজন বলছে। কিন্তু এই আলোচনাটাও কিন্তু আছে যে রাজনৈতিক দল যখন সরকারকে কোনো কিছু মনে করিয়ে দিলে সেটি নিয়েও আবার নানা ধরনের সমালোচনার মধ্যে রাজনৈতিক দলগুলোকে পড়তে হয়েছে। সেই সমস্যার সমাধান কিভাবে হবে বা এটার মধ্যে দিয়ে এই গণ অভ্যুত্থানে কার কতটুকু ভূমিকা, সেই ভূমিকার জায়গাটা কি কোনো ফয়সালা হলো? বাংলাদেশের যে রাজনৈতিক পক্ষগুলি আছে, সেটা রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক সংগঠন যেগুলো আছে, তাদের মধ্যে যে একটা বিশ্বাসের অভাব, একটা ট্রাস্ট ইস্যু আছে, এটা তো বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই চলে আসছে। আমি মনে করি যে এই যে ঝামেলাটার কথাটা আপনি বললেন, এই যে কনফ্লিক্টের কথাটা বললেন, সেটা ওই অবিশ্বাসের একটা অংশ। এটা এইটারই একটা, এই প্রসেসের একটা ধারাবাহিকতা, যে আমাদের মধ্যে যে ওই বিশ্বাসটা নাই। এর মধ্যে দেখেন সবচেয়ে বড় ঘটনা যেটা ঘটেছে যে আমাদের দেশের
বিএনপির মতো এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি আছে এবং অন্যান্য আরো নতুন পলিটিক্যাল পার্টি আছে, তার মধ্যে এই যে বিপ্লবী আকাঙ্ক্ষা যারা ধারণ করে এরকম একটা নতুন পলিটিক্যাল পার্টি আমরা জানি যে সামনে আসছে। এই যে নতুনের যে আগমনটা, এটা তো একটা আনকমফোর্টেবল সিচুয়েশন ডেফিনেটলি তৈরি করে। বিএনপি যা বলছে তাতে আপনারা কি সন্তুষ্ট? বিএনপি কোন কথা, মানে নতুন দল আসবে সেই প্রশ্নে, সংস্কারের প্রশ্নে, নির্বাচন নিয়ে বিএনপি যা ভাবছে, বিএনপি যা বলছে, তাতে আপনারা এই জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনারা সন্তুষ্ট কিনা? না, আমরা এখন পর্যন্ত তো অবশ্যই সন্তুষ্ট না, একেবারেই সন্তুষ্ট না। একেবারেই সন্তুষ্ট কেন? দুই এক লাইনে বলবেন কি? কারণ আমাদের কাছে, কারণ বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত আমরা গত 4.5 মাসে যেটাই শুনতে পেরেছি যে তাদের শুধুমাত্রই নির্বাচন কেন্দ্রিক একটা সংস্কার এবং নির্বাচন কেন্দ্রিক একটা ক্যাম্পেইন তাদের চলছে, যে কিভাবে এই গণঅভ্যুত্থানের যে সরকার আছে বা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কিভাবে নির্বাচনটা দিতে পারে। কিন্তু আমাদের প্রধান বক্তব্য হয়েছে যেটা আজকে আপনারা শহীদ মিনারে জনতার স্লোগানে শুনতে পেয়েছেন, যে এই মুহূর্তে কি দরকার, এই মুহূর্তে এই ফ্যাসিবাদী সরকার, যে বিগত ফ্যাসিবাদী সরকার, তাদের বিচার এবং তার সাথে সাথে সংস্কার দরকার। জি না, সেক্ষেত্রে আরো আলোচনা আছে, সেই প্রশ্নগুলো শুনবো। নীলুফার চৌধুরী মনে হয় আপনি প্রশ্ন রাখছেন। আমার প্রশ্ন ছিল যে বিএনপি এই মুহূর্তে যা ভাবছে রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন সংস্কার এবং এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে, তাতে তারা কিন্তু সন্তুষ্ট না। কেন সন্তুষ্ট না সেটাও বললেন। বিএনপি শুধু নির্বাচন চায়, তার মানে ক্ষমতায় যেতে চায়, আসলে কি তাই? শুনেন, নির্বাচন নিয়েই তো প্রথমে দ্বন্দ্বটা শুরু হয়েছে আওয়ামী লীগের সাথে। নির্বাচন চারবার নির্বাচন তারা অন্যায়ভাবে করেছে। নির্বাচন যদি সৎ পথে করতো তাহলে তো এত কথার প্রশ্ন আসতো না। এবং নির্বাচন নিয়ে একটা রাজনৈতিক দল দেশ পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক দেশ বলেন, স্বৈরতান্ত্রিক দেশ বলেন, যেটাই বলেন, নির্বাচন গণতন্ত্রের প্রথম এবং প্রধান ধাপ। আমি বলছি না গণতন্ত্র পুরাটাই। তো সেখানে বিএনপির মতো একটা পরিণত দল, হাফ দল না, হঠাৎ দল না, অনেক দিনের কষ্ট করে রাজপথ থেকে তৈরি হওয়া দল, সেখানে নির্বাচন চাইতেই পারে, এটার মধ্যে ভুল কিছু নাই। কিন্তু যারা এটা ভুলভাবে দেখছে তারা আলোচনা করতে পারতো, তারা তো নতুন। কিন্তু বলা হচ্ছে যে সংস্কারে বিএনপির একেবারেই মনোযোগ নাই, বিএনপির পুরাটাই মনোযোগ হলো নির্বাচন কখন হবে। আমাদেরকে কি তারা বলেছে কখনো? সরকারে যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, তারা না সরকারে আছে না বৈষম্য, কোনটায় আছে এটাকে ক্লিয়ার করতে হবে। সরকার আমাদেরকে বলে নাই। যদি তারা সরকারের অংশ হয়, যেমন সরকার প্রধান বলেছেন যে এই ছাত্ররা তাকে নিয়ে আসছে, বুঝেন আপনি, তাহলে সরকার তাদের একটা অংশ এবং তাদের প্রতিনিধিত্ব করছে সরকারের 3 জন উপদেষ্টা আছে, তাহলে সরকার তারা সরকারে আছে। তো সরকার যদি না ডাকে, একটা দল বিএনপি অনেক বছর রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত, তো বিএনপি বারবার বলেছে, বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে এই সরকার ব্যর্থ হোক আমরা কোনোভাবেই চাই না। এই সরকার ব্যর্থ হলে এই ব্যর্থতার দায়ভার আমাদেরও। আমরা চাই যে কোনো মূল্যে এই সরকার সফল হোক। তারপরও যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে সেটা আমরা কিছু করতে পারবো না। কারণ এটা কেন বলেছে যে আমাদেরকে নিয়ে তারা আমাদেরকে জিজ্ঞেস করে কাজ করুক, কারণ অভিজ্ঞতা একটা ব্যাপার। আপনার 50 বছরে যদি বিয়ে করেন আর যে 15 বছরে বিয়ে করছে, এটার আপনার বয়সটা ব্যাপার না, বয়সটা অভিজ্ঞতার। সো আপনার এইখানে তারা নতুন, তাদের কারোরই অভিজ্ঞতা নাই। শিক্ষার্থীরা তো বলছে, মনিয়াপা, শিক্ষার্থীরা তো বলছে যে বিএনপি 17 বছরে একটা বালুর ট্রাক সরাতে পারে নাই। এখন প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে সংস্কার না করে যদি নির্বাচন হয়, তাহলে আসলে যারা প্রাণ দিল, যারা আহত হলো, তাদের মূল্য কি থাকবে? আপনার প্রশ্ন শিক্ষার্থীদের বক্তব্য আমি আপনার কাছে তুলে ধরলাম। বলেন না যে খালি ড্রাম বাজে বেশি, ওরা আমাদের সন্তান সমতুল্য, আমরা ওদেরকে এর নিয়ে বেশি কথা বলতে চাই না। ওরা অনেক কথা বলে, বাট ওরা যখন তারা দল গঠন করলে তো রাজনৈতিক প্রতিপক্ষ হবে। শ্রীকান্ত বই শরৎচন্দ্রের আর প্রথম পাতায় দেখবেন লিখেছে ওইখানে যে একটা ছাত্র খুব ইচড়ে পাকা, তাকে জিজ্ঞেস করেছে এক পণ্ডিত মশাই, তুমি শ্রীকান্ত পড়েছো? ক্লাস 5-এ পড়া। বলে পড়েছি। জি পণ্ডিত মশাই। বুঝেছো? বলেছে জি বুঝেছি। সেই ছাত্রই একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে গেছে বাংলায়। ওই পণ্ডিত মশাইয়ের সাথে দেখা হওয়ার পরে বলেছে, শ্রীকান্ত পড়েছো? বলেছে হ্যাঁ পণ্ডিত মশাই পড়েছি। তুমি বুঝেছো? বলে না বুঝিনি। তো এই হচ্ছে, যত দিন যাবে মাত্র 2-3টা ব্যর্থতায় তারা দেখেছে চোখ দিয়ে। প্রথম রাষ্ট্রপতি নিয়ে ব্যর্থতা, দ্বিতীয় আজকের ঘটনায় কি আপনার কাছে মনে হয় তারা কি ব্যর্থ হলো? আমি আজকের ঘটনা নিয়ে মার্চ ফর ইউনিটি নিয়ে বলবো যে তারা মাঝপথে খোঁড়া হয়ে গেছে, এটুকুই বলতে চাই। ব্যর্থতা সফলতা এটা তো বুঝাই যাচ্ছে। আপনি কালকে পর্যন্ত বলেছেন আপনি কি করবেন, আপনি এই সংবিধানকে বাতিল করে দিবেন, আপনি কি পদত্যাগ করবেন, আপনি এই বলবেন, আপনি রাষ্ট্রকে এটা বলবেন ওইটা বলবেন, আপনি ফাইনালি কিছুই বলতে পারেন নাই। কারণ আমরা তো আপনাদের মাধ্যমে সংবাদপত্র এবং তাদের কথাগুলোই আমরা শুনেছি, সেখান থেকে আমরা বলতে পারি। আজকে যখন কিছুই হয় নাই এবং আবার 15 দিনের একটা ডেট দেওয়া হয়ে গেছে,
সেখানে আমি এটাকে প্রাথমিক ব্যর্থতাই বলতে পারি, যেটা রাষ্ট্রপতির মতো, যেটা অনেকটা উপদেষ্টা নিয়োগের মতো। পরবর্তী 3টা উপদেষ্টা নিয়োগের সময় তারা আলটিমেটাম দিয়েছিলেন যে এই দিনের মধ্যে উপদেষ্টাদেরকে যদি না সরানো হয় এই হবে ওই হবে, রাষ্ট্রপতিকে যদি এই টাইম লাইনের মধ্যে না সরানো হয় এই হবে ওই হবে। এবং এই ফাঁকা বুলিটা আমরা চাই আমাদের সন্তানরা আরো ভালো করুক, কিন্তু আজকের যে গণসমাবেশ তাতে বাংলাদেশবাসী মনে শুভ কিবরিয়ার আলোচনা শুনবো, তবে আপনার তার কাছে যাওয়ার আগে মনে একটু ছোট্ট করে শুনতে চাই। দুটি শিক্ষার্থীদের সংগঠনের অধিকাংশ নেতার যে বক্তব্য, সেটি বক্তব্য হচ্ছে যে সংস্কার এবং সংস্কার শেষে নির্বাচন, এই প্রসঙ্গগুলো বা গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ নির্মাণের প্রসঙ্গে বিএনপি এখন যা ভাবছে, এই বিএনপির ভাবনাটাই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাদের বক্তব্যের মাঝে যা কিন্তু এটি তাদের কাছে এটা মনে হতেই পারে, এটা তাদের ব্যাপার। প্রত্যেকেই কিন্তু নিজের সুবিধাটা রেখে অন্যের সুবিধা নিয়ে চিন্তা করে, নিজের সুবিধা নিয়ে চিন্তা করে অন্যটা করা যায় না। সো তাদের কাছে যেটা ঠিক ওটা অন্য দলের কাছে ওটা বেঠিক, অন্য দলের কাছে যেটা ঠিক সেটা তাদের কাছে বেঠিক। ওই যে অনেকটা আপনার ইসের মতো, ওই যে বলেছিল না শেরে বাংলা একে ফজলুল হক, কংগ্রেস যেদিন আমার বিরোধিতা করে আমি মনে করি আমি আমার দলের জন্য ভেরি গুড স্ট্যান্ড নিয়েছিলাম। তো সেই মতো যে তারা যখন মনে করে তাদের স্বার্থ নিয়ে তারা চিন্তা করে, এটা আপনার অন্য কিছু না যে গরম একটা তাওয়া পেলাম একটা ডিম ছেড়ে দিলাম ভাজা হয়ে গেল। নো, এটা রাষ্ট্র। একটা গরম তাওয়া পেলাম, এই সুযোগে একটা রুটি ছেঁকে নিলাম, এটাই হয়েছিল। মনে আরো অনেকগুলো প্রশ্ন আছে, আলোচনা শুনবো। শুভ কিভাবে আসতে চাই, এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, সংস্কার, নির্বাচন সবকিছু মিলে আমরা তো একটা ঐক্যের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেখানে সকলেই দায়িত্বশীল ভূমিকা পালন করবে, নাগরিকদের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। কিন্তু এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে সামনে রেখে আজকে যে মার্চ ফর ইউনিটির যে যাত্রাটি হলো, এটিকে আসলে আমাদের মধ্যে ঐক্য তৈরি করবে নাকি অনেকের জায়গাটা আরো বেশি বাড়াবে? আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে আমরা একটা আসলে সম্পূর্ণ নতুন সিচুয়েশনের মধ্যে আছি। এই সিচুয়েশনে বিএনপি আগে পড়ে নাই, ছাত্ররাও আসে নাই, এই প্রথমবার তারা আসছে, তাদের ভয়েস আমরা শুনছি। এবং আমি এই অনুষ্ঠানে আসার আগে আপার সঙ্গে আলাপ করছিলাম যে দেখেন আমাদের প্রায় 2 কোটি 2.5 কোটি ভোটার নতুন, যারা জীবনে কোনোদিন ভোট দেয় নাই, এদের মাইন্ড কিন্তু আমরা পড়ি নাই, এরা কি ভাবছে কি চিন্তা করছে। আমার পুরো বিষয়টাকে যখন দেখি তখন আমার মনে হয় যে আমি তো অনেক বছর ধরে পলিটিক্যাল অ্যানালাইসিস করতেছি, আমার মনে হয় যে আমাদের মূলধারা রাজনীতিবিদদের সঙ্গে একটা জেনারেশন শিফটিং হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, যারা আমাদের লিডাররা 50+ একটা বড় অংশ যারা দলের মধ্যে ক্ষমতাবান বা যারা দলের নীতি নির্ধারণ করেন, আরেকটা বড় অংশ হচ্ছে এই যে নতুন যা কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরের সঙ্গে কিন্তু তাদের চেনা জানা জানাশোনা সেটা যদি আলাপ আলোচনা বা কনসেনসাসের ভিত্তিতে হয় তার ভিত্তিতে, এখন এটা যদি কনফ্লিক্ট ডেভেলপ করে, কনফ্লিক্ট আপনার পথে চলতে গেলে কনফ্লিক্ট হলে একটা রেজুলেশনের সম্ভাবনা তৈরি হয়। আপনি জিনিসটাকে একটু উল্টোভাবে দেখেন, যে আমার তো মনে হয়েছে যে মার্চ ফর ইউনিটির আজকের প্রোগ্রামটা সরকার এবং ছাত্রদের যৌথ প্রযোজনায় তারা একটা নতুন জিনিসের দিকে যাচ্ছে। কারণ তারা সরকারকে বলতে বাধ্য করেছে যে সরকার 15 দিনের মধ্যে, সরকার তো বলেছে যে তারা একটা দেবে, এটা বলছে না? এবং সরকার কি বলেছে যে আমরা রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে দেব, কিন্তু সরকার তো প্রথমে এর সাথে নিজেদেরকে যুক্ত করতে চায়নি। এটা হয়তো সরকারের স্ট্র্যাটেজিও হইতে পারে, আমি তো জানি না ভেতরের গেমটা কি, কিন্তু আপনি দেখেন এট দ্য এন্ডে রেজাল্টটা কি। আজকে একটা প্রেসার তৈরি করলো না, কিন্তু এই জায়গাতে আমি ক্ষমা করবেন, আমি একটু জানার জন্য প্রশ্নটি করছি, কিন্তু এই সরকারের যে কর্মকাণ্ডের যে কৌশল, সেটা একেবারে মূল ক্যানভাসটা হলো লাউড অ্যান্ড ক্লিয়ার। তাহলে এই জায়গাতে কৌশল, নানা ধরনের প্রক্রিয়াগুলো, গোপন প্রকাশ্য, এই প্রসঙ্গগুলো নানা ধরনের সন্দেহ তৈরি করবে না? আমরা কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে পারি নাই। রাজনৈতিক দল হিসেবে বিএনপি কোনো পরিবর্তিত অবস্থায় আসে নাই, ঠিক আছে? এরকম কোনো চেহারা এখন আমরা দেখি নাই। যে আপনি যদি জেলা উপজেলায় যান তাহলে বুঝতে পারবেন যে মানুষ পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে কি ভাবছে। এই যে একটু আগে আজকে নিউজে দেখলাম যে জামাতের আমির বলেছেন যে আমাদের ঐক্য দরকার, কারণ তারা বুঝতেছে যে কনফ্লিক্ট একটা তৈরি হচ্ছে। জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলছে, ছাত্রদের সঙ্গে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এই কনফ্লিক্টের এন্ড রেজাল্ট কি? আপনি উল্টা দিক থেকে আসেন, 5ই আগস্ট পরে সবচেয়ে বেনিফিশিয়ারি কারা? আপনি দেখেন খালেদা জিয়া মুক্তি পেয়েছেন নির্বাহী আদেশে, 21 আগস্টের গ্রেনেড মামলা রায় হয়েছে, বিএনপি 17 বছরের নিপীড়ন নির্যাতন এই অন্ধকার থেকে আলোয় আসতে পেরেছে। তাদের 5 তারিখের আগে কি তারা জানতো যে এরকম একটা সম্ভাবনা তাদের জন্য অপেক্ষা করছে? সুতরাং বিএনপি পলিটিক্যাল দল হিসেবে তো বিএনপি বলছে গত 17 বছরে তাদের যে ভূমিকা, তাদের যে হামলা মামলা শিকার, সেটি কি আপনারা গুরুত্ব দিবেন না? অবশ্যই গুরুত্ব দিব। রাজনৈতিক দল হিসেবে যেমন গুরুত্ব দিব তেমন তার দায়িত্বও কিন্তু অনেক, ঠিক আছে? তাকে, এবং এই যে কনফ্লিক্টটা হচ্ছে, কনফ্লিক্টটা খুব জেনুইন কনফ্লিক্ট আমি মনে করি। কারণ ধরেন একটা নতুন দল আসতেছে, যে উনি বললেন ওনারা রাজনৈতিক দল হিসেবে আসতেছে, তো একটা নতুনের যখন আগমন আসছে
সেটা কনফ্রন্ট করবে কাকে? বিএনপি কিন্তু কনফ্রন্ট করবে, সেটা কনফ্রন্ট করবে আবার জামাত বিএনপিকে কনফ্রন্ট করছে। তো বিএনপির জন্য তো একটা চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। আমার তো মনে হচ্ছে যে বিএনপির নেতৃবৃন্দ এক তারেক রহমান ছাড়া, তারেক রহমানের আজকের বক্তব্যকেও আমি দেখলাম যে খুব ম্যাচিউর বক্তব্য, কিন্তু বাকিদের বক্তব্য আমার মনে হচ্ছে তারা একটু টেনশনে আছে, একটা টেনশন ফিল করতেছে। আবার বিএনপির নেতাদের ধরেন টেনশন দেখছেন নাকি এখানেও কৌশল, যেমন সরকার কৌশলে খেলছে, কৌশলে রাজনীতি মোকাবেলা করবে, হতে পারে, সেটাও হতে পারে। সবাইকে চাপে রেখে তো একটা তার নিজের সুবিধা নিতে হবে। এবং বিএনপি কিন্তু এখন পর্যন্ত বলছে যে নির্বাচন চাচ্ছে, কিন্তু বিএনপি নিজে কিন্তু কোনো নির্বাচনের রোডম্যাপ দেয় না। সে বলে নাই যে সে কবে ইলেকশন চাচ্ছে। তার যে ইলেকশন চাওয়া সেটা কিন্তু এখন পাবলিকের কাছেও একটা প্রশ্ন যে এটা কবে সে চাচ্ছে। সে কি 2025 সালের জুলাইতে চায়, ফেব্রুয়ারিতে চায়, মার্চে? তারও তো একটা রোডম্যাপ আমরা আশা করি, কারণ ওনারা রোডম্যাপ দিলেও কিন্তু সরকারের উপর একটা চাপ তৈরি হবে। সরকারও কোনো রোডম্যাপ দেয় নাই। একটা বলছে যে ধরেন সরকারের হিসাব যদি আমি নেই তাহলে 2026 সালের জুন মাস মানে সর্বশেষ হিসাব, তাই না? এটা হলো সর্বশেষ হিসাব। কিন্তু বিএনপি তো বলতে পারে যে আমরা 2026-এর জানুয়ারিতে ইলেকশন চাই, এই রোডম্যাপ এই তারিখের মধ্যে সংস্কার করেন। আজকেও কিন্তু সংস্কার প্রতিবেদন যারা দেয় তারা কিন্তু সময় বাড়িয়ে নিয়েছে। সুতরাং আমরা জানি না যে নির্বাচন শেষে বিএনপির টেনশনের আবার একটা যৌক্তিক কারণও আছে, কারণ তারা খুব নিশ্চিত না। এবং আপনি বলছিলেন যে এখানে অনেকগুলো চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, এখন প্রশ্ন হচ্ছে রাজনৈতিক অঙ্গনে এই চ্যালেঞ্জে কে জিতবে? এইটা এখন বলা মুশকিল। আমাদের তো মূল জায়গা হচ্ছে দুটা জিনিস। একটা জিনিস হচ্ছে একটা গণতান্ত্রিক, আপা যে কথাটা বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক পন্থায় মানে উত্তরণ এক, এবং সেই ব্যবস্থাকে টেকসই রাখা, সেই ব্যবস্থাটা যাতে আবার পরে আরেকটা ধাক্কাকে পড়ে না যায়। আর থার্ড হচ্ছে, তারও আগে বড় ব্যাপার হচ্ছে যে আমরা তো ফ্যাসিবাদের বিচার চাই, আমরা তো সংস্কার চাই। ঠিক আছে, সংস্কারের যদি আপনি একটা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর পক্ষে নিজের পক্ষে সংস্কার করা কঠিন, কারণ আপনি দেখেন যে এই যে অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে সমাজের মধ্যে, এই যে অলিগার্ক শ্রেণী, সেই অলিগার্ক শ্রেণীর কি পরিবর্তন হয়ে গেছে? আওয়ামী লীগের অলিগার্ক শ্রেণী চলে গেছে, এখন অলিগার্ক শ্রেণী কারা চালাচ্ছে? আপনি রিসেন্ট একটা ঘটনা আপনাকে বলি, ওই যে বিদ্যুতের বিশেষ আইন যেটা সরকার বাতিল করেছে, বাতিল করার পরে সরকার কি করেছে আপনি জানেন? আমাদের পলিটিক্যাল এই বামপন্থী দল বা কেউ তো এগুলো খেয়ালই করছে না। তারপরে তারা যে ক্লজ বানিয়েছে, সেই ক্লজের মধ্যে আছে আপনি অতীতে যত পাপ করেছেন সেই পাপ আনটাচ থাকবে এবং ভবিষ্যতেও এই পাপকে আপনি কন্টিনিউ করবেন, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। এই হচ্ছে তার ক্লজ। রোহিতকরণ যে অধ্যাদেশ জারি করেছে, সেই অধ্যাদেশে এই ক্লজ দিয়ে সে অধ্যাদেশ জারি করেছে, মানে আগেরটাই ভালো ছিল এক হিসাবে। এখনকারটা আরো বিপজ্জনক, যে আপনি অতীতে যত পাপ করেছেন জ্বালানি সেক্টরে, সব পাপ মাফ, সব পাপ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, এটা কন্টিনিউ হইতে থাকবে। এই হচ্ছে ভাষা। আমি চাইলে আপনাকে দায়মুক্তি হয়েছে, তাহলে এই মুক্তি লই আমরা কি করি? হ্যাঁ, এই মুক্তি লই আমরা এই যে অলিগার্ক শ্রেণী, ঠিক আছে, এক অলিগার্ক শ্রেণী গেল এই সরকারের আমলে, ব্যুরোক্রেসি, পলিটিক্যাল অংশ কারা কারা মিলে এই এমন এক জিনিস বানালো যে এটা ধরেন আগেরটার চেয়েও মানুষকে, ভোক্তাকে একটা বিপদের দিকে ঠেলে, বিপদের মধ্যে ফেলে দিল। শুভ কিবরিয়া ভাই, আরো আলোচনা শুনবো, অসংখ্য ধন্যবাদ। আসতে চাই মুতাসিম বিল্লাহ, নতুন দলের প্রসঙ্গ। এই নতুন দলের আজকে যে ঘোষণাপত্রের যে আয়োজন অথবা কর্মসূচি, এর সাথে কোনো না কোনোভাবে নতুন দলের যে ঘোষণাটি এখনো পরিপূর্ণভাবে আপনাদের পক্ষ থেকে দেওয়া হয়নি, কিন্তু নতুন দল আসবে, আসতেছে, প্রক্রিয়া চলছে, এই আলোচনাগুলো আছে। এটি নিয়ে আপনারা বলছেন যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো খুব ইতিবাচকভাবে গ্রহণ করতে পারছে না, কারণ কি? ভিতরের কথা কি? আপনার এই প্রশ্ন অ্যাড্রেস করার আগে দুইটা বিষয় নিয়ে একটু কথা বলুন ভাই। একটা হচ্ছে একটু কথা বলতে একটু সময় দিতে হবে, কারণ আমাদের আসলে আমরা তো এই ধরনের প্ল্যাটফর্মে আপনারা ডাকেন না, এখন নতুন করে ডাকা শুরু হয়েছে। আপনাদের তো আমরা ডাকি ভাই, হ্যাঁ, আমরা সুযোগ পাচ্ছি, একটু কথা বলতে হবে। আর দুই নাম্বার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আগের প্রশ্নে একটু ফেরত যেতে চাই, এবং আপার সাথে আমি বিনয়ের সাথেই অনেকগুলো কথা আপা বলেছে, সেই জায়গাটাতে আমি একটু আপার ওই মন্তব্যগুলোর ব্যাপারে একটু কথা বলতে চাই। আপনার প্রশ্নটা ছিল না যে অনৈক্য তৈরি হচ্ছে কিনা বা অনৈক্যের দিকে যাচ্ছে কিনা? হ্যাঁ, আমরা অনৈক্যের দিকেই যাচ্ছি। কেন যাচ্ছি আমি বলি, কারণ রাজনৈতিকভাবে একটা নতুন দল আসলে যেই ধরনের আস্থা বা যেই ধরনের সহযোগিতা, একটা ওপেন রাজনৈতিক কালচার যদি আমরা তৈরি করতে পারতাম বা চাইতাম, সেই সদিচ্ছা যদি আমাদের থাকতো, তাহলে এই অনৈক্যটার তৈরি হতো না। কারণ আপনি এখন দেখেন, আপা যতক্ষণই কথা বললেন, আপা নতুন হিসাবে আমাদেরকে অনেক অবজ্ঞার সুরে কথা বললেন যে আমরা এটা বুঝতে পারি না, আমরা এটা বুঝতে চাই না, আমাদের অভিজ্ঞতা কম, কিন্তু উদাহরণ প্রেক্ষাপট দিয়ে বললেন। প্রেক্ষাপট, আমি সেই প্রেক্ষাপটগুলোতেও আসছি। এই যে নতুন পুরাতনের পার্থক্যটা দেখেন, নতুন পুরাতনের পার্থক্য কিন্তু 5ই আগস্টে হয়ে গেছে, যে নতুনরা যে কি করতে পারে, এই নতুন জেনারেশন তাদের নতুন এনার্জি দিয়ে, তাদের নতুন শক্তি দিয়ে কি করতে পারে, কত পরিমাণ মানুষকে তারা একত্রিত করতে পারে, মোবিলাইজ করতে পারে, সেটা 5ই আগস্ট এই ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। জি, সো এই জায়গাটাতে, অভিজ্ঞতার জায়গাতে আসলে অবজ্ঞা করার সুযোগ নেই। নতুনদেরকে সুযোগ করে দিতে হবে, নতুনদেরকে শেখাতে হবে, সেটার জন্য সহযোগিতার হাতটা অনেক প্রয়োজন। এই যে আপা বললেন যে আমাদের ফাঁকা বুলির কথা,
ফাঁকা বুলি কিন্তু আমরা দেশের অন্যতম বড় একটা রাজনৈতিক দল তাদের কাছ থেকেই শিখেছি। আমাদের দেশে আপনি দেখবেন যে একটা রাজনৈতিক মিম চলে যে ঈদের পরের আন্দোলন, সেই ঈদের পরের আন্দোলনের কথা হয়তো আপা ভুলে গিয়েছেন যে আমরা বছরের পর বছর শুনে এসেছি যে আমরা এই ঈদের পরে আন্দোলন হবে, সেই ঈদের পরেই আন্দোলন হবে, কিন্তু আন্দোলন কিন্তু তারা করেছে ঈদের আগে হোক বা পরে। সেই আন্দোলনের যেই ফলাফল সেটাও কিন্তু আমরা দেখেছি যে তাদের বাসার সামনে থেকে একটা বালুর ট্রাক পর্যন্ত ওনারা সরাতে পারেন নাই, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি খুবই দুঃখিত যে আমি এভাবে আসলে কথা বলি না, কিন্তু আপা যেভাবে আমাদেরকে আমাদের রাজনীতির ময়দানে ভাই গোপন কিছু নাই, একদম গোপন কিছু নাই, এই লাউড এন্ড ক্লিয়ার। জি না, এই সুরটাতে আমি কথা বলতে চাই না আর কি, যেহেতু আমরা নতুন, আমি আমার বিনয়ের জায়গা থেকেই আমি আমার জায়গাটা রাখতে চাই। কারণ আপা যতটাই আমার প্রতিপক্ষ তার চাইতে বেশি আমার তো সহজ যোদ্ধাও, একটা রাজনৈতিক যুদ্ধ তো চলছে, ফ্যাসিবাদী বিরোধী একটা যুদ্ধ চলছে। সেটা আপনারা নতুন দল যেটা গঠন করছেন সেটা নিয়ে আপনার ক্ষমতা আসার সম্ভাবনাটাও ওই স্বপ্নটাই দেখছেন। জনগণ যদি চায়, জনগণ যদি সেটা তো আমাদের জনগণের আকাঙ্ক্ষা যদি আমরা পূরণ করতে পারি, জনগণ যদি চায়, সেই জন্য তো আমাদের মনে হয় যে আমাদের ছাত্র জনতা, আমাদের তরুণ সমাজ, আমাদের নাগরিক সমাজ প্রস্তুত। জি, সেই জায়গাটাতে তো আসলে জনগণ কি বলে? আপনার বিভিন্ন পথসভা বা কর্মসূচি করেছেন, কি বলে জনগণ ভাই? জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন বা জনগণের কি বলে তার প্রতিফলন আজকে শহীদ মিনারে হয়ে গেছে। দেখেন গতকালকে রাত 2টা পর্যন্ত একটা কনফিউশন ছিল যে এই সমাবেশ হবে কি হবে না, এই সমাবেশ কোন রূপে হবে। তারপরও আজকে আমরা যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানুষের দেখেছি, হ্যাঁ বড় বড় রাজনৈতিক সমাবেশ যেভাবে হয় আপনারা হয়তো সেটার সাথে কম্পেয়ার করতে পারেন, কিন্তু যেই উৎসাহ উদ্দীপনা এই নতুন প্রজন্মের মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে হয়েছে, দেখেন গত 15 বছর এই তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ ছিল, কিন্তু আজকে যদি শহীদ মিনারে যেয়ে দেখেন এই তরুণ প্রজন্ম আজকে রাজনৈতিক মুখী হয়ে কিন্তু আজকে এই সমাবেশ। কিন্তু এই জায়গাতে মুতাসিম একটা বিষয়, যে সাধারণ মানুষের বা একজন রাজনীতি সচেতন নাগরিকের কিন্তু প্রত্যাশা ছিল যে দুটি সংগঠন, আমাদের জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা আজকে ঘোষণাপত্রের যে আয়োজনটি ঘোষণা করেছিল সেই সমাবেশটি তারা আজকে করবে। কিন্তু এই যে সরকারের উপর যে চাপিয়ে দিল, সরকার কি কতটা আসলে এই ঘোষণাপত্র ঘোষণা করতে পারে? কিন্তু জুলাই বিপ্লবের এই চেতনা সরকার এই সময় এসে যে বাস্তবতার মধ্যে আছে তারা কতটা ধারণ করতে পারবে? না, আমি এই কথাটার সাথে কিছুটা দ্বিমত আমার আছে, পুরোপুরি দ্বিমত করব না, কিছুটা দ্বিমত আছে। যে ঘোষণাপত্র আমরা আজকে পাঠ করতে চেয়েছিলাম সেটা আমরা করি নাই। কেন করি নাই? কারণ গতকালকে সরকারের পক্ষ থেকে একটা কালেকটিভ ঘোষণাপত্রের ব্যাপারে সিদ্ধান্ত এসেছে। আমরা মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি, যেটাই আমরা বলি যে এই ঘরনার যেই ছাত্র জনতা নাগরিক সমাজ, তাদের একটা বিজয় আজকে। কিভাবে? কারণ আমরা এই যে গত 4.5 মাস বা 5 মাসের পেন্ডিং একটা কাজ যেটা সরকার করে নাই, কেন করে নাই সেই প্রশ্নের উত্তরে আমি যাচ্ছি। এই যে করতে পারে নাই, গতকালকে আমাদের 28 তারিখে আমরা এই ক্যাম্পেইন লঞ্চ করেছিলাম যে আমরা ঘোষণাপত্র করব। 28, 29, 30 এই 3 দিনের মধ্যে কিন্তু আমরা সরকারের উপরে এবং এই রাজনৈতিক পক্ষগুলোর উপরে একটা চাপ তৈরি করতে পেরেছি, যেটা প্রেসার গ্রুপ হিসাবে আমাদের দায়িত্ব। আমরা কিন্তু বরাবরই বলে এসেছি যে নাগরিক কমিটি একটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করছে, যারা সরকারের ভালো কাজে যেমন তাদের সহযোগিতা করবে, তাদের মন্দ কাজ যেগুলো বা তাদের যে কনফ্লিকচুয়াল যে কাজগুলো হবে সেটার জন্য আমরা প্রেসার তৈরি করব যেন তারা এই গণঅভ্যুত্থানের এই পর্যায়ে সেই জায়গা থেকে কিন্তু সরকারকে একটা চাপ প্রয়োগ করতে আমরা সমর্থ হয়েছি। সেই জায়গাতে আমি বলবো সাফল্য। বাকি 2টা পয়েন্ট বলে আমি ছেড়ে দিচ্ছি। একটা হচ্ছে যে আমরা ঘোষণাপত্র পড়েছি কিনা। আমরা ঘোষণাপত্র পড়েছি। আমরা আমাদের ঘোষণাপত্রের যে দাবিগুলো ছিল সেগুলোকে আমরা উপস্থাপন করি নাই, যে ঘোষণাপত্রে কি কি থাকতে হবে একটা রূপরেখা কিন্তু আমরা দিয়ে দিয়েছি, যে আমরা আগামী নির্বাচন গণপরিষদের নির্বাচন চাই। আমরা বলেছি যে এই ঘোষণাপত্র প্রত্যেকটা শহীদের রক্তের নাম ওখানে লেখা থাকতে হবে, যেন কোনোভাবেই যেই 71-এর ইতিহাস নিয়ে যেরকম তাল বাহানা করা হয়েছে এই জুলাই সেরকম যাতে না হয় সেটি আপনারা উল্লেখ করেছেন। আরো প্রসঙ্গগুলো আলোচনা পরে শুনছি। যে অসংখ্য ধন্যবাদ। মনে পাবেন কোনো প্রশ্ন রাখছি না, প্রশ্ন না রাখলে তো সমস্যা। যাই হোক, এখানে কিবরিয়া ভাই বলেছেন বিএনপি অনেকের দিকেই যাচ্ছে, এটাকে মূল ফোকাস করে। হ্যাঁ, মানে মজার ব্যাপার হলো অনেকদিন পরে একটা ব্যতিক্রম টকশোর আবহাওয়া পেয়েছি। দুইজন আমার আওয়ামী লীগের মতো যখন করেছিলাম তখন উনি বলেছেন যে সম্মানের সাথে ডিসএগ্রি করি, কথাটা মানে আপত্তিজনক। আওয়ামী লীগের কথাটাকে আমি আপত্তি জানাচ্ছি। আওয়ামী লীগ তো এই দেশে ছিল, এটা তো অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগ তো এই দেশে যুদ্ধ করেছে, এটাও অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না এমন কোনো কথা না। আমি নিজে আওয়ামী লীগকে অপছন্দ করি, কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগ নাম নেওয়া যাবে না। এটা কোন দেশ? এটা বাংলাদেশ। এইখানে সবাই থাকবে। আপনি আওয়ামী লীগের নাম নেন না। আওয়ামী লীগের নাম কেন নেওয়া যাবে? 17 বছর ধরে তো মনিয়া বাবা বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের বিরুদ্ধেই বলেছে। আওয়ামী লীগের নাম নেন, নামটা নিয়ে আপত্তি না। আপনি বলছিলেন আওয়ামী লীগের সুরে কথা বলতে। আমরা ডিবেট করছি। মাইনাস প্লাস সব বলবো,
কিন্তু আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না, এটা কোন দেশ? এটাই কিন্তু এটাই বৈষম্য। আপনি মিসকোট করছেন, এটাই বৈষম্য। আপা মিসকোট করছেন। বৈষম্য থেকে উঠে একটা বৈষম্য দল যদি বৈষম্যের কথা বলে তখন কিন্তু দুঃখজনক, আপা এটা মিসকোট ভীষণ করলেন দুঃখজনক। কারণ আপনি ক্রস করছেন, এটাই আপনার জন্য আরেকটা খারাপ জিনিস। যাই হোক, আমি যেটা বলছিলাম, বিএনপি নির্বাচন কবে চায় এটা কিবরিয়া সাহেব বলছিলেন। বিএনপি নির্বাচন চায়, এটা বিএনপি আগেই কেন বলতে যাবে? বিএনপি ভদ্রভাবে কথা বলেছে। একটা যে সরকার আসছে, যদিও বৈষম্যের বিরোধীরা বলে যে এটা নাকি জনগণের সরকার, যদিও জনগণ ভোট দেয় নাই, জনগণ এসে বলে না এটাই আমাদের সরকার। এটা কিছু কতিপয় লোক বলেছে, আমরা মেনে নিয়েছি। এটাই কথা যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তী মানে খুব কম সময়ের জন্য। আর সংস্কার আর নির্বাচন উভয় থেকে পরিপূরক না, ওইভাবে যে একটা না হইলে আরেকটা হবে না এমন কোনো কথা না। সংস্কার হচ্ছে আবহমান কাল যাবত চলেছিল। আর নির্বাচন 5 বছর পরে বা 4 বছর পরে যে শিক্ষার্থীরা তো সংস্কারের প্রশ্নে বিএনপির উপরে আস্থা পায় না। আমরা তো বিএনপি তো বলে নাই যে সংস্কার করবে। সংস্কার তারা শুরু করে দেখ, তারা নিয়ে বসুক সব দলকে। বিএনপি কে একা নিয়ে বসবে কেন? যতগুলো দল বাংলাদেশে আছে প্রত্যেকটা দলকে নিয়ে বসবে যারা ক্ষমতায় আসবে। আপনি জনগণের ভোটকে তাহলে ভয় পান? আপনি যদি জনগণের ভোটকে ভয় পান তাহলে আপনি গণতন্ত্রের কথা বলছেন কেন? আপনি জনগণের ভোটকে, জনগণ কাকে ভোট দিবে এটা জনগণের ব্যাপার। আমরা কি নিয়ে আন্দোলন করেছি? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ওইটাকে নিয়ে যদি আপনি আবারও ভয় পান তাহলে আপনি কেন বৈষম্য হবেন? আপনিও তো সেই আগের জনের মতো, আপনিও তো সেই ফ্যাসিস্ট, আপনিও তো ফ্যাসিবাদ। এটা তো হলো না। আপনাকে জনগণ যাকে ভোট দিবে, এখানে 4 জন বসেছি, আপনি জানেন আমি 3টা ভোট পাবো, পেতেই পারবে। আপনি চেষ্টা করবেন আপনি কিভাবে আরেকটা ভোট বেশি নেবেন, কিন্তু সেটা একটা ফর্মুলার মধ্যে, সূত্রের মধ্যে থেকে। না, কিন্তু বিএনপি সংস্কার কিংবা জুলাই বিপ্লবের চেতনাকে ভুলে যাচ্ছে কিনা? বিএনপি জুলাই বিপ্লবের কথা ভুলবে কেন? আমরা প্রত্যেকটা বার আমরা ছেলেদের মেয়েদের কথা মনে করি, বরং তারা ভুলে গেছে। আপনি দেখেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরা মার খাইছে বেশি, মরছে বেশি, কয়টা তাদের প্রতিনিধিত্ব করে বলেন তো? আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তার মানে এই না যে আমি চোখ বন্ধ করে তাদের পক্ষ নিব। সেইখানে শুধু কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন মার খাইছে? বৈষম্যের কথা বলেন, নিজের ঘরের মধ্যে বৈষম্য রেখে। আমি বৈষম্যের কথা বলেন, আপনি সরকারেও আছেন, আপনি আবার আন্দোলনেও আছেন, আপনি মনিয়াপা যেখানে আলোচনায় ছিলাম তার প্রেক্ষাপটে যে প্রশ্নটি ছিল যে বিএনপি এখন কি করবে, যেটা বলতেছিল কিবরিয়া সাহেব যে নির্বাচন চায় না, কেন চায় না? বিএনপি নির্বাচন চায়। যতবার দেখা হয়েছে, তারা যতবার ভদ্রভাবে ডেকেছে 10 মিনিট বা 15 মিনিটের জন্য সরকার, বিএনপি কিন্তু সুন্দরভাবে সুকৌশলে বলে এসছে রোড ম্যাপ, নির্বাচনের ডেট আগে বলে নাই, বলছে যৌক্তিক সময়, তারপরে নির্বাচনের কথাও বলেছে। এরপরে যখন সোজা আঙ্গুলে ঘি না উঠবে, আঙ্গুল তো তখন বাঁকাতেই হবে। যে আঙ্গুলটা একটুখানি তেরাবেড়া করেই দেখা গেছে যে তারা কিন্তু, সরকার কিন্তু 3টার কোনোটাই নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই বিএনপি ছাড়া। পিছনে বিএনপি না থাকলে অনেক কিছুই হতে পারে না এখন পর্যন্ত, যত রকম ষড়যন্ত্রই করা হোক না কেন। আরেকটা কথা কিবরিয়া সাহেব বলেছে ফ্যাসিবাদের বিচার কি এই সরকার চেয়েছে? তাহলে যে শেখ হাসিনা নিজে কিন্তু পালিয়ে চলে গেছে, বাধ্য হোক যে হোক, সে কিন্তু পালিয়ে গেছে, তাকে কিন্তু অ্যারেস্ট করতে পারে নাই। একটা শুনেছি 650-র মতো হাই প্রোফাইলের লোকজন বন্দি ছিল, কোথায় ছিল? তারা কিন্তু আস্তে আস্তে আমরা এখন দেখি বিদেশের মাটিতে বসে চা বিস্কিট খাচ্ছে, শপিং করছে, আড্ডা মারছে, ঘুরছে, বেড়াচ্ছে, বড় বড় কথা বলছে। তা এখন পর্যন্ত আওয়ামী লীগ যারা আছে, কয়টা আওয়ামী লীগকে অ্যারেস্ট করেছে? আপনি এক সাবির হোসেন চৌধুরীকে ধরেন, অতগুলো মার্ডার কেসের আসামি হওয়া সত্ত্বেও, রিমান্ড দেওয়া সত্ত্বেও কিভাবে জামিনে বের হয়ে যায়? কই আমি তো দেখলাম না। বৈষম্য বিরোধী এই আলোচনা তো আছে, এই অভিযোগ আছে যে বিগত সরকারের বিচারের প্রশ্নে বিএনপি অনেকটাই নীরব। বিএনপি কোনো কথাই বলে না এখানে, কারণ এই সরকারের উপরই তারা দায়িত্ব দিয়ে দিয়েছে। বিএনপি তো বলেছে আমরা আগেও বিরোধী দলে ছিলাম, এখনো বিরোধী দলে। বিএনপি তো সরকারের কোনো অংশ না। আপনি দেখেন কোন অংশ সরকারের, বিএনপির যে এত ছেলেমেয়েরা বিসিএস জব করে, এত জায়গায় জব করে, এই যে ডিসি নিয়োগে কয়টা বিএনপিদের দিয়েছে? খুঁজে খুঁজে দেখেছে কোনখানে জামাত আছে, কোনখানে অন্য কেউ আছে। বিএনপি মনে, তাও যখন না পেরেছে বলছে সফট বিএনপি, হার্ড বিএনপি না, সফট বিএনপি বলেছে। এই যে এই শব্দগুলো আমরা কার কাছ থেকে শিখেছি? তারপরে এই যে বৈষম্য বিরোধী ভাই বলল যে কি আমরা অন্য দলের কাছে শিখেছি। আমরা কিন্তু কাউকে অবজ্ঞা করি নাই। যে কথাগুলো সত্য সবসময় অপ্রিয় হয়, তারপরেও সত্য বলতে হয়, নইলে সত্য তার নিজের ধর্মেই কিন্তু নিজে কাজ করে যায়। আমি না বললেও সত্যই থাকবে। তো আমি শুধু তাদেরকে মনে করে দিয়েছি, আর তারা যেহেতু অবজ্ঞা কিন্তু তারা করেছে, আসার পরে অনেকবার বলেছে আমরা এটা করেছি, আজকেও বললো বিএনপি এতদিন কি করেছে। আরে বিএনপি যদি
এই যে এত গুম খুন হুলিয়া জেলখানা ভরা কাদের মানুষ দিয়ে, বিএনপি দিয়ে, লক্ষ লক্ষ আপনার শীর্ষ সন্ত্রাসী বের করে দিয়ে, ভিআইপি দিয়ে বের করে দিয়ে, কালো গাড়ি দিয়ে দেশ পার করে দিয়ে সব দলের ছেলেদেরকে ডান্ডাবেড়ি করিয়েছে। আমি বলি এবারের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরাই সবচেয়ে বড় নেতৃত্বের জায়গাটিতে কাজ করেছে। আমরা তাদেরকে এগিয়ে দিয়েছি বলতে পারি। আমরা যখন অনেকখানে দেখেছি যেখানে বিএনপি ওইখানে আওয়ামী লীগ যেভাবে ধরে আমাদেরকে, সাধারণ ছাত্রছাত্রী নামলে ওদের ঘরেরও ছাত্রছাত্রী যে নামে নেয় তা তো না। অনেকেই বলছে আগে শিবির করতো, শিবির আবার ঢুকিয়ে দিয়েছে ছাত্রলীগ থেকে। ছাত্রলীগের অনেকের পদ ছিল যারা সমন্বয়কারী, তাদের পদ ছিল, এরা করেছে না। তো ওরা কিন্তু তখন দ্বিধা বিভক্তির মধ্যে আওয়ামী লীগ পড়ে গিয়েছিল। এই যে বালুর ট্রাকের কথা বললো, যে কথাটা আমি বললাম, বিএনপিকে যেখানে পেরেছে আওয়ামী লীগ ওইখানে ধ্বংস করেছে। তো বিএনপির নাম শুনলেই তো ধ্বংস করতো, যে কারণে সেই আলোচনাতে শিক্ষার্থীরা তো ঠিকই বলছে যে তারা বিএনপিকে আগের পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। এই যে মারা গেছে তারা কিন্তু এখনো বলতে পারবে না, অ্যাপ্রক্সিমেটলি তারা বলে, কেউ বলে 1500, কেউ বলে 1700, কেউ বলে 2000, বাট বিএনপির এই পর্যন্ত কিন্তু 462 বা 69 জনের একদম নাম ঠিকানা সহ যারা বিএনপি করে শহীদ হয়েছে। তো এই যে আমাদের এত ত্যাগ, আমরা কিন্তু বেনামে ত্যাগ করেছি, আমরা কিন্তু চেয়েছি আমাদের ছেলেরা আগে এগিয়ে যায়, কিন্তু তারা তো এটা মনে রাখে নাই। তারা যেভাবে কথা বলে মনে হয় আমরা আওয়ামী লীগের চেয়ে বড় শত্রু। জি মনে আপা, এই প্রশ্ন নিয়ে আরো আলোচনা শুনবো। শুভকিভাবে আসতে চাই, শুরুর দিকে আলোচনা আপনি বলছিলেন তার সাথে মিলে রেখে আলোচনা যতটুকু এগিয়েছে যে না এই অনৈক্যের যে সুর দেখছি আসলে শেষ কোথায়? একটি নির্বাচন হলেই কি অনৈক্য শেষ হয়ে যাবে কিনা? না, আমি আবার খুব একটা অনৈক্য দেখি না। এগুলো একটা রাজনৈতিক কম্পিটিশন, তো কম্পিটিশন। বিএনপি ধরেন বড় দল, কিন্তু মনে হচ্ছে মুখোমুখি না। বিএনপির দিক থেকেও আপনি যদি চিন্তা করেন, যেমন আপা যেসব কথা বলেন, আপা ধরেন আমাকে একটা বিএনপি বিরোধী শত্রু হিসেবেই প্রায় দাঁড় করিয়ে দিলেন, এবং আমরা এই অ্যাটিচিউডটা আরাফাত সাহেবের মধ্যে দেখতাম, এই অ্যাটিচিউডটা আমরা ইয়ের মধ্যে দেখতাম। এগুলো হচ্ছে রাজনৈতিকভাবে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা, আন্দোলনে থাকার ফলে এক ধরনের ফ্রাস্ট্রেশন, এক ধরনের অসহিষ্ণুতা তৈরি হয়। কিন্তু অ্যাজ এ হোল বিএনপির যে ধরেন, বিএনপির উপরেই তো আমাদের নির্ভর করতে হবে, কারণ বড় রাজনৈতিক দল তো বিএনপি, তার গোটা দেশে তার সংগঠন আছে। এই নতুন ছাত্ররা সংগঠন করবে, গোটা দেশে ছড়াবে, মানুষ তাদেরকে নেবে কি নেবে না, এগুলো অনেক চ্যালেঞ্জ আছে। সুতরাং সামনের দিনে যে ক্রাইসিস, সেই ক্রাইসিসকে ফেস করতে হলে বিএনপিকে একটা রোল। কিন্তু বিএনপি তো আবার বলছে কিবরা ভাই যে বিরাজনীতিকরণের একটা চেষ্টা চলছে। না, সেটা আমি বলতেছি যে মহাসচিব একাধিকবার বলেছে। হ্যাঁ, এটা তো ধরেন, এটা তো আমাদের ইনস্টিটিউশনাল একটা প্রচেষ্টা চলছে। আপনি এখন যদি বলেন তাহলে বিএনপি যখন ক্ষমতায় ছিল, ঠিক আছে, বিএনপির রাজনৈতিক চর্চা কি ছিল যার ফলে পরে আবার এরকম আসছে? এগুলো তো সিকোয়েন্সুয়াল, একটার পর একটা পরম্পরা। আমি আপনার একটা সুন্দর ডাটা বলি, যখন যে দল 2/3 মেজরিটি পেয়েছে, আমাদের রাজনৈতিক ইতিহাসে কি হয়েছে আপনি দেখেন, 73-তে 2/3 মেজরিটি পেয়েছে, 75-এ একটা পলিটিক্যাল ম্যাসাকার হয়েছে, 79-এ বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, 80-তে এসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানে হত্যার সম্মুখীন হতে হয়েছে। আর পরে আবার দেখেন ওই যে 91-তে এসে, মানে যখনই পলিটিক্যাল দলগুলো মেজর পাওয়ার পেয়েছে তারপরেই, এবং সর্বশেষ 111, এবং 111 পরে শেখ হাসিনার এই দৌরাত্ম্য, এবং এই দেখেন কত বড় একটা ক্ষয়ক্ষতির মধ্যে একটা দেশকে ফেলে দিল। এখন এই দেশ ইন্ডিয়ার শত্রু, এখন এই দেশের অর্থনীতি কি হবে, কর্মসংস্থান কি হবে, সবই আনসার্টেন, নিজেদের মধ্যে বিভাজন, সবই আনসার্টেন। কারণ আপনি তো রাজনৈতিক এখন একটা নির্দিষ্ট পথরেখা দেখাতে পারেন না যে দেশ কোথায় যাবে। তার মধ্যেই আবার কিন্তু বিএনপি যে 31 দফা বলছে ভাই, হ্যাঁ, কিন্তু আমি ওইটাইতেই বলতেছি, বিএনপির 31 দফার মধ্যে যে সুস্থিরতা আছে, বিএনপি 31 দফাটা কিন্তু জনগণের মধ্যে এখনো তারা নিয়ে যাচ্ছে, আরো পপুলার করা উচিত আমি মনে করি। কিন্তু 31 দফার সঙ্গে বিএনপির লোকজন যারা এই যে টকশোতে আসছেন, কথা বলছেন, তাদের কথা কিন্তু ঠিক একই সুর বাজছে না। আমি ওই জায়গাটাই মানে ফোকাস করতে চাই। বেসুরটা কোথায়? বেসুরটা হচ্ছে যে এই যে অন্যকে শত্রু বানিয়ে ফেলছেন, তার কথা দিয়ে অন্যকে হাট করছেন। এবং মনে করতে হবে এই দেশের জনগণ কিন্তু দেখছে, জনগণকে আপনি যতই আপনার বড় দল থাকুক জনগণের দিকে তাকাতে হবে। এবং আমি নতুন কণ্ঠস্বরের দিকে তাকাতে বলি, আমি বলতে চাই যে দেয়ালের লেখা পড়তে হবে, দেয়ালের লেখা পড়তে হবে। এইটা একটা জায়গা আছে সম্পূরক, সেটা হলো ইবনে সাহেব যে কথাটা বললো বিএনপি, আমি কিন্তু শত্রুতামূলক কথা বলিনি, উনি বলেছেন বিএনপি কি করে, বিএনপি তো চায় না। আমি বলি আমরা যারা আমি আমার কথা শেষ হয় না, আমি আমার কথা, আপনি আপনার কথা বলছেন, আপনারা যারা সাংবাদিক, আমি এই কথা বলি না, আমি বলেছি প্রথমে এত বেশি তেল দিয়েছেন। আপনি যদি আপনার অতীতে ফিরে যান, 10 বছর আগের অতীত, 5 বছর আগের অতীত, 15 বছর আগের অতীত, আপনারা যে তেলটা দিয়েছেন, এই তেলে আওয়ামী লীগ ভেসে গিয়ে আরো স্বৈরাচার দ্বিগুণ হয়েছে, চতুর্গুণ হয়েছে। আমি যদি আজকে বলি আমি 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 আপনারা যে এটা করেন আমি চিনি বলেই বলছি, আমি কিন্তু 17 বছর এই বিরোধী দলে
এইখানেই বসে বসে কথা বলেছি। তার আগে কিন্তু আমি কিন্তু ছাত্র দল করি, বাই বন ছাত্র দল করি। না, কিন্তু আবার সবাইকে তো আমরা একই ক্রাইটেরিয়াতে আমরা পাওয়ার সুযোগ নেই। আমরা সবাইকে তো নিশ্চয়ই একই ক্রাইটেরিয়াতে মাপার সুযোগ নেই। দেখে বললাম আপনাদের এই অতীতে আমরা একটু শুনে আসি, আবার শুনবো আপনার কথা শুনবো। ওটা আপনার সাংবাদিক কমিউনিটির প্রতি আপনার আঘাত থাকতে পারে, আপনার ক্ষোভ থাকতে পারে, সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। সেটা হতে পারে, সেটা হতে পারে, সেটা আপনাদের বিবেচনা হইতেই পারে, নিশ্চয়ই অনেকে করেছে, না করলে এই পরিণতি হবে কেন, এবং আজকেও আবার সেই জায়গা আবার তৈরি হচ্ছে কিনা সেটাও একটা দেখার বিষয়। আমার বক্তব্য হচ্ছে যে দেশ একটা ক্রাইসিসের মধ্যে আছে, দেশকে ক্রাইসিসটা উত্তরণ করতে হবে। এইটার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে বিএনপির একটা বড় দায়িত্ব। যে অবস্থা আছে তা থেকে উত্তরণটা খুব সহজ হবে কিনা? না, আমার ধারণা সহজ হবে, কারণ এখানে টকশোতে এসে আমরা যত কথাই বলি, রাজনৈতিক দলগুলো তো তাদের অতীতের বিপদের কথা জানে, কি বিপদ বিএনপির উপর দিয়ে গেছে, কি বিপদ দেশবাসীর উপর দিয়ে যেতে পারে যদি ফ্যাসিস্ট আবার ফিরে আসে। আমরা তো এখন ধরে নিয়েছি, যেমন বিএনপির কথাবার্তায় আমরা একটা আওয়ামী লীগের প্রতি সিম্পেথাইজ মনে হয় কথাবার্তা। না, কেন মনে হয়? একটা হইতে পারে যে বিএনপি মনে করে যে একটা রাজনৈতিক দল হিসেবে, একটা রাজনৈতিক দল তো একটা ইনস্টিটিউশন, সুতরাং একটা ইনস্টিটিউশনের ভ্যাকুয়াম হলে সেটা আবার একটা বিপদের কারণে হতে পারে, বিপদের কারণে হতে পারে। এটা আমার অ্যানালিসিস, এটা আপনারা আমার অ্যানালিসিস ছিলাম, আমি এইজন্য প্রতিবাদটা করলাম যে এটা ঠিক না। প্রতিবাদ আপনি করতেই পারেন, সেটা তো আপনার স্বাধীনতা আছে, সবকিছুই আপনি প্রতিবাদ করতে পারেন, কিন্তু কথা হলো যে সামনে অনেক পথ আছে, পথ অনেক মানে কঠিন, মানে সহজও আছে কঠিনও আছে। কঠিন পথ অনেক কঠিন, পথ অত সহজ না, কারণ এখনো আমরা যে হারে, যে কথাটা উনিও বলছেন যে যদি যেমন আওয়ামী লীগের বিচারের ব্যাপারে একটা ধরেন প্রসেস তো শুরু হয়েছে, একটা বিচারের প্রসেস শুরু হয়েছে, রাজনৈতিকভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের বিচার যে খুব কঠিন করে চাচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি না। দিনে দিনে তারা নির্বাচনকে যত চাচ্ছে, বিচারকে তত চাচ্ছে। মানে দল হিসেবে দলের প্রতি মায়া দেখাচ্ছে, মায়া সেটা আমি বলবো না, সেটা তাদের স্ট্র্যাটেজি হতে পারে, সেটা আমি তারা কি করছে এটা তারা আমার না, কিন্তু আমার যা দেখার বিষয় হচ্ছে যে দায়িত্বটা বিএনপির প্রতি অনেক বেশি, বড় দল হিসেবে। বিএনপি কি সেটি পালন করতে পারছে? বিএনপির অনেক কনফিউশনের মধ্যে আমি দেখছি যে অনেক কনফিউজড হয়ে যাচ্ছে তারা। এবং 31 দফার কথা আপনি বললেন না, 31 দফা যত সুলিখিত, 31 দফায় যত সুপ্রস্তাব আছে, তার সঙ্গে যারা এসে কথা বলছেন সেটা মিলছে না একেবারে। সে একটি লাইনে বলুন এই পর্যায়ে যে বিএনপি এই আলোচনাটা আছে, বিএনপি ক্ষমতায় গেলে 31 দফা মানবে কিনা এই প্রশ্নটা, সেটা অন্য আলোচনা। আপনার কাছে কি মনে হয় মানবে? সেটা কমিটমেন্ট দিতে অতীত কি বলে কিবরিয়া ভাই? অতীত যাই বলুক, বিএনপি তো একটা পানিশড হয়েছে, গত 17 বছরে বিএনপিকে একটা ক্ষতির মুখে পড়তে হয়েছে, সুতরাং সেখান থেকে বিএনপি নিশ্চয়ই শিক্ষা নেবে। মুতাসিম বিল্লাহ, শেষ মন্তব্যে কি বলবেন? সবকিছু মিলে আমরা কোন পথে যাচ্ছি? ভাই বললেন সামনের পথ খুব কঠিন। দুইটা বিষয় নিয়ে একটু কথা বলছি। জি প্লিজ। একটা হচ্ছে যে আপার কথাতেই এত বেশি ফেলাসি, উনি আসলে উনির কথাতেই এই যে কনফিউশনের কথাটা বলছিল না, আপা কিন্তু ক্লিয়ার করেছেন। হ্যাঁ, আমি আপার কথাতেই একটু ক্লিয়ার করি আর একটু, দুটো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে বড় বড়, সেই জায়গাতে ওই কথাতে আসলে ওনারাই আটকে যাচ্ছেন ওনাদের কনফিউশনে। জি, প্রথমত আমি যেটা বলবো যে আপা যে সাংবাদিক কমিউনিটির উপরে, আমি নিজেও সাংবাদিকতা করেছি ছোটোখাটো, সেই জায়গা থেকে সাংবাদিক কমিউনিটির উপরে যেই আরোপটা আপা দিলেন, সেটার পাল্টা আরোপ আমি আপাদের উপরে দিতে চাই। আওয়ামী লীগ গত 15 বছরে ফ্যাসিস্ট হয়েছে, কিন্তু প্রথম দিন থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার হিসাবে, ফ্যাসিস্ট দল হিসেবে নিজের রূপটা জাহির করতে পারে নাই। আওয়ামী লীগ তখনই ফ্যাসিস্ট হিসেবে পরিণত হয়েছে যখন একটা বিরোধী দল হিসেবে বিএনপি মাঠে সেরকম প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই। কারণ যদি বিএনপি প্রথম দিকেই আওয়ামী লীগ প্রথম 5 বছর যখন আওয়ামী লীগের ছিল, প্রথম 5 বছরে যদি বিএনপি যথাযথ প্রতিবাদ গড়ে তুলতে পারত, তাহলে নির্দ্বিধায় এটা বলা যায়, এটা আপনারা ভালো বুঝবেন, নির্দ্বিধায় বলা যায় যে আওয়ামী লীগ এরকম খোলা মাঠে ফ্যাসিস্ট হয়ে যেতে পারতো না। কিন্তু 17 বছর ধরে বিএনপি যে রাজনৈতিকভাবে বিগত সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে এবং সেটা করতে গিয়ে যে ধরনের বাস্তবতার মধ্যে পড়তে হয়েছে, সেটা কি আপনারা কোনো বিবেচনা বা মূল্যায়ন করেন না? অস্বীকার করার কোনো সুযোগ নাই যে গত 15 বছরে রাজনৈতিকভাবে বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল। জি, কিন্তু সেই ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও বিএনপির আজকে ভূমিকা হওয়ার দরকার ছিল, যারা তাদেরকে ক্ষতি করেছে তাদের কিভাবে বিচার করতে হবে। মানে কি আপনারা কি সেই প্রেক্ষাপটে আপনারা চাচ্ছেন যে আপনারা যা বলবেন যা করবেন বিএনপি এক বাক্যে আপনাদেরকে সমর্থন দেবে, ব্যাপারটা এরকম? নট নেসেসারিলি। মতের পার্থক্য থাকা খুব ভালো, আমি মতের একটা পার্থক্যের উদাহরণ এখানে দিয়ে যাই। বলুন। আপার প্রথম স্লটের বক্তব্যে বলেছেন যে নির্বাচন নিয়ে যে আলোচনা আওয়ামী লীগের সাথে, সেই আলোচনার কারণে এই যে আন্দোলনটা তৈরি হয়েছে, আওয়ামী লীগের সাথে একটা বোঝাপড়া। দেশের সাধারণ জনগণ ভোটের অধিকারের জন্য এই আন্দোলন করে নাই। আমাদের শেষ করতে হবে, একেবারে শেষ লাইনটি শুনবো ভাই। জি, যে মানুষজন তাদের প্রতি যে জাতিগতভাবে তাদের নাগরিক হিসেবে যে বৈষম্য শিকার হয়েছে, সেটা শুধুমাত্র ভোট কেন্দ্রিক না। অসংখ্য ধন্যবাদ মনিয়াপা। সেই কারণে মানুষ আন্দোলন করতে বাধ্য হয়েছে। এইটুকু বলতে চাই, এটা জাতি বুঝে নিবে। বিএনপির জলে কুমির ডাঙায় বাঘ,
এটা 100% সত্যি কথা। এখনো বাঘ বিএনপির জলে কুমির ডাঙ্গায় বাঘ। বিএনপির জনপ্রিয়তাই যে বিএনপির জন্য সমস্ত বাংলাদেশের বাকি সমস্ত মানুষদের যারা ছোট 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 ভাবে উঠতে চায় তাদের ঈর্ষার একমাত্র কারণ। এই ঈর্ষাটার জন্যই কিন্তু এখন গণতন্ত্র উষ্টাগত হচ্ছে, যেখানে নির্বাচনের বিকল্প হতে পারে না। 6 মাস প্রায় 5 মাস প্রায় চলে গেল, 6 মাসে পড়লো। বিএনপি দেখেন ফেব্রুয়ারি মার্চের দিকে আন্দোলন নামলে তখন প্রথমেই বলবেন কেন আপনারা আন্দোলনে নামলেন, বললেই তো পারতেন। আমরা ভদ্রভাবে আঙ্গুল সোজা করে ঘি তোলার অনেকবার চেষ্টা করছি। ঘি যদি নাই উঠে তাহলে তো আঙ্গুল বাঁকা করতে হবে। আমরা ইন দ্য মিন টাইম আমি বলি আমাদের মেধা এবং মননটা আমরা কিন্তু 2-3টা টার্মে দেখিয়ে ফেলেছি। এই 2 মাসে আমরা দেখিয়েছি বিএনপি যদি পিছনে না থাকে অনেকেরই অনেক কিছু করা সম্ভব না। এটা আল্লাহর রহমত। এটা আল্লাহর রহমত। আরেকটা কথা যেটা কিবরিয়া সাহেব বলেছেন ওইটাই শেষ লাইন, আরাফাত আর মনি এক জিনিস না। যে আরাফাত পাওয়ারের ভাগাভাগি, হালুয়া রুটির ভাগাভাগি খেতে আসছিল, আর নীলুফার চৌধুরী মনি 17 বছর 18 বছর বিরোধী দলে থেকে মাঠে থেকে রাজনীতি করছে, সেটাই বলতে চান। উনি যে তুলনাটা করেছেন এটা খুব খারাপ। কিবরিয়া ভাই আমি মনে করি যে রাজনৈতিক দলের আরো দায়িত্বশীল হবে এবং আমরা আমাদের এই ক্রাইসিসকে উতরাতে হবে। কারণ এই ক্রাইসিস যদি আমরা উতরাতে না পারি আমরা কেউই থাকবো না। মুনিয়াপাও থাকবেন না, উনিও থাকবেন না, আমরাও থাকবো না, যত কথাই আমরা বলি। মানে উত্তরণটা সকলের জন্যই দরকার। বাংলাদেশও একটা এক লাইন যুক্ত করতে পারবো না, এক লাইনই বলবো যে যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের বিচার না হবে ততদিন পর্যন্ত আঙ্গুল বাঁকা করেও আসলে নির্বাচনের দিকে যাওয়া। আমরা চাই যে সবাই বুঝুক, বাংলাদেশে যারা আছে বৈষম্য বিরোধী বা বর্তমান সরকার, আমরা আরো ছোট ছোট দল সবাই বুঝুক, অবস্থাটা সবাই বুঝুক। গণতন্ত্রের জন্য আমাদের এই লড়াইটা, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে। আমি মনে করি সবার শুভবুদ্ধি হবে। নতুন বছরে আমরা একটা ভালো রাজনীতি পাবো, ভালো নির্বাচন পাবো, ভালো বিচার পাবো, ভালো সংস্কার পাবো। তবে আমাদের সবার একটু সহিষ্ণুতা দরকার, বড় দলের আরো বড় দরকার। নতুন বছরে সবার দিন ভালো যাবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের রাজনৈতিক উত্তরণটা খুব সহযোগ নতুন বছরে এই প্রত্যাশা রাখছি। মুতাসিম বিল্লাহ, নীলুফার চৌধুরী মনি এবং শুভ কিবরিয়া, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, স্বপ্ন দ্বারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি।